লেখিকা শতরূপা শাসমলের কলমে চন্দ্র বর্মনের গুপ্তধন। শতরূপা শাসমল জন্ম কলকাতায়, তবে বর্তমানে উনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ইংলিশ লিটারেচারে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর 2022 সালে ফেসবুকের জনপ্রিয় গ্রুপ ভূতভুতুম থেকে তিনি তার লেখালেখি শুরু করেন। বর্তমানে তার বিভিন্ন গল্প বিভিন্ন ইউটিউব চ্যানেলে অডিও রূপান্তর হয়েছে। লেখিকার দুটি গল্প তৈমুরের তরবারি এবং কাইপোড়া, এই দুটি গল্প অডিও রূপান্তর হয়েছে আমাদের চ্যানেলে, লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজকের গল্পের সূত্রধার আমি সৌভিক। গল্পের গল্প পাঠে মৌলিকী মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে দীপক। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, লেখিকা শতরূপা শাসমলের কলমে চন্দ্র বর্মনের গুপ্তধন। স্নেহের রণজয়, আশা করি ভগবানের কৃপায় কুশলে আছো। তুমি হয়তো আশ্চর্য হচ্ছ এই ভেবে যে যেখানে একবার ফোন করলেই পৃথিবী হাতের মুঠোয় আনা যায়, সেখানে ছোট কাকা হঠাৎ তোমায় চিঠি লিখছে কেন। সত্যি কথা বলতে কি জানো তো, আমি সেকালের মানুষ। এইসব অত্যাধুনিক প্রযুক্তির সাথে এখনো ধাতস্থ হয়ে উঠতে পারিনি। তাই না আছে আমার মুঠোফোন, না আছে ইন্টারনেট, আমার চিঠি ভরসা। যাক, তোমায় চিঠি লেখার কারণটা বলি। তুমি তো জানো ছোটবেলা থেকে আমার ডান পিঠে স্বভাব, আর দুর্দম কৌতূহলের জন্য আমি বাবা অর্থাৎ তোমার দাদুর কাছে কম সাজা পাইনি। খুব ছোটবেলায় আমি যাতে এদিক ওদিক না চলে যেতে পারি, মা দড়ি দিয়ে আমায় বেঁধে রাখতেন। তারপর একটু বড় হওয়ার পর মা চোখের জল ফেলে বাড়িতে আটকে রাখার চেষ্টা করতেন। তাতে আমি সাময়িক দুর্বল হয়ে পড়লেও বেশি দিন আমায় বেঁধে রাখা যেত না। কিছুদিন পর বাড়িতে আমার মন ছটফট করত, সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যেতাম। এরপর মাকে কথা দিয়েছিলাম যে আমি আর কোনো দিন কাউকে না বলে নিরুদ্দেশ হব না। কিন্তু অজানাকে জানা, অচেনাকে চেনা মানুষের চিরদিনের স্বভাব, আর আমার মধ্যে তা একটু বেশি পরিমাণেই ছিল। আর তা মাত্রা ছাড়া হয়ে ওঠার একটা কারণ ছিল। তোমার বাবা মানে আমার পূজনীয় বর্দা, আমার এইসব কাজের পেছনে উৎসাহ এবং উদ্দীপনা দুটোই সমান তালে জুগিয়ে চলতেন তিনি। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, ফিরব কবে, সব কিছুই বর্দাকে বলে যেতাম। আর যেখানেই থাকি না কেন, নিখিলেশদা মানে বর্দার বন্ধুর ঠিকানায় নিয়মিত চিঠি পাঠাতাম। তাতে বর্দা অনেক সময় বাড়ির লোককে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারতেন। কোনো সময় আমার টাকা পয়সার দরকার হলেও পাঠিয়ে দিতেন। যাই হোক, এবার আসল কথা বলি। 1990 সালের সেপ্টেম্বর মাসে আমি আমার জীবনের শেষ উদ্দেশ্যপূর্ণ এবং সফল নিরুদ্দেশ যাত্রা করেছিলাম। সেবারে তিব্বত থেকে ফিরে এসে ভেবেছিলাম এবারে বেশ কিছুদিন বাড়িতে থাকব। কিন্তু আমার মা মানে তোমার ঠাকুমা চুপি চুপি সইয়ের মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনাচক্রে কথাটা আমি যেদিন জানতে পারি, সেদিনই আবার খুব গভীর রাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। মনে মনে কোথাও একটা সংকোচ ছিল। মা ভেবেছিলেন ছেলের বিয়ে দিয়ে সংসারী করে দিলে ছেলে হয়তো থিতু হবে, বোহেমিয়ান জীবনযাপন বন্ধ হবে।
কিন্তু পথ যাকে হাত ছানি দিয়ে ডাকে তাকে আটকে রাখবে কার সাধ্যি? তাই এই জীবনের সাথে অন্য কাউকে না জড়ানোই মঙ্গল। তাতে না সুখী হব আমি, না সুখী হবে সে, তার চেয়ে এই ভালো। সেদিন নিশুতি রাতে বাড়ি থেকে বেরিয়ে সোজা বাস ধরে যখন হাওড়া স্টেশনে পৌঁছলাম, তখন সকাল 6টা বাজে। প্ল্যাটফর্মের কলের জলে মুখ ধুয়ে মাটির ভাঁড়ের চায়ে চুমুক দিচ্ছি। এমন সময় পাশ থেকে একজন বয়স্ক ভদ্রলোক কাঁপা কাঁপা গলায় পেছন থেকে বলে উঠলেন, বাবা, বাবা, আমায় একটু জল খাওয়াতে পারো? আমি পিছন ফিরে দেখলাম একজন শীর্ণ লোলচর্ণ বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছেন। শরীরটা যেন অস্বাভাবিকভাবে কাঁপছে। তাড়াতাড়ি ব্যাগ থেকে জলের বোতলটা বের করে প্ল্যাটফর্মের কল থেকে জল এনে দিতেই বৃদ্ধ বেশ কিছুটা জল খেয়ে বাকিটা চোখে মুখে ছিটিয়ে মুখে একটা আরামের শব্দ করলেন। আমি ওনাকে ধরে প্ল্যাটফর্মে একটা বেঞ্চে বসতে সাহায্য করলাম। তিনি আমায় বললেন, আমি একজন অবসরপ্রাপ্ত ইতিহাসের অধ্যাপক। আমার নাম প্রমোদ রঞ্জন দে। বাড়ি কলকাতার যাদবপুরের 8B-তে। বিভিন্ন শিলালিপি পাঠোদ্ধার করা আমার নেশা। কোন জায়গায় শিলালিপি আবিষ্কৃত হয়েছে শুনলেই একেবারে ছুটে চলে যাই। তুমি বোধহয় শুনে থাকবে, বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে বেশ কিছু শিলালিপি পাওয়া গেছে। তা বেশ প্রাচীন বলতে পারো। বিভিন্ন ঐতিহাসিক এক বাক্যে এ বিষয়ে সায় দিয়েছেন, কিন্তু পাঠোদ্ধার করা একেবারেই সম্ভব হয়নি। আমার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চমকের মতো মনে হলো এই ঘটনাটা নিয়ে খবরের কাগজে কয়েকদিন ধরেই লেখালেখি চলছে। একদল কলেজ পড়ুয়া ছেলে কলেজ থেকে কিছুদিন আগে শুশুনিয়া পাহাড়ে এক্সকারশনে গিয়ে এই শিলালিপিটি দেখতে পায়। প্রথমে স্থানীয় কোনো বাচ্চা ছেলের আঁকিবুকি ভেবে উড়িয়ে দিলেও ওদের অধ্যাপক বুঝতে পারেন এটা কোনো বাচ্চার আঁকিবুকি নয়, বরং প্রাচীন কোনো শিলালিপি। কালের নিয়মে বেশ কিছু জায়গা অস্পষ্ট হয়ে গেলেও বেশিরভাগটাই অবিকৃত। তিনি ব্যাপারটা ভারত সরকারকে চিঠি লিখিয়ে জানিয়েছিলেন। কিছুদিন পর আর্কিওলজি টিম এসে শিলালিপিটি উদ্ধার করেন এবং বলেন এটি প্রাচীনতম শিলালিপির মধ্যে একটি লিপি। অবশ্য তারা কেউ এর পাঠোদ্ধার করতে পারেননি। ভদ্রলোক বলতে থাকলেন, কিছুদিন আগে এ বিষয়টা জানতে পেরে আমি ছুটে যাই শুশুনিয়া পাহাড়ে। ওখানে গিয়ে আমি সবার প্রথমে শিলালিপিটির পাঠোদ্ধার করি, কিন্তু তারপরে ভদ্রলোক কথাটা শেষ করতে পারলেন না। প্রচণ্ড কাশির দমকে গলা প্রায় বুঝে এলো। আবার বোতল থেকে কয়েক ঢোক জল খেলেন ভদ্রলোক। আসলে বয়স হয়েছে তো, একটানে অনেক কথা বলতে কষ্ট হয়। তা যা বলছিলাম, ওই শিলালিপি কোনো সাধারণ শিলালিপি নয়, ও হলো শঙ্খলিপি। বৌদ্ধতান্ত্রিকরা অনেক ক্ষেত্রে নিজেদের গোপন কিছু তন্ত্র মন্ত্র পূজা পদ্ধতি লিখে রাখার জন্য এই শিলালিপি ব্যবহার করতেন।
আমি ওই শিলালিপি দেখা মাত্রই চিনতে পারি। অদ্ভুত এই লিপিতে এক অসম্ভব কথা লেখা ছিল। তা যদি সত্যি হয় তবে ইতিহাসে প্রায় ভুলতে বসা এক রাজার লুকোনো ধনভাণ্ডারের হদিশ পাওয়া যাবে। তুমি আমার সম্পূর্ণ অপরিচিত হলেও এসব কথা তোমায় বলছি কারণ আমার হাতে আর বেশি সময় নেই। হয়তো বাড়ি যাওয়ার পথেই আমার মৃত্যু হতে পারে। তাই আর কি আমি তোমায় বলে যাচ্ছি কথাগুলো। আর তোমায় দেখে কেন জানি না আমার ভরসাযোগ্য মনে হলো। তুমি পারবে, দেখে নিও, তুমি পারবে এই ধনভাণ্ডারের রহস্য উদ্ঘাটন করতে। এই নাও, এই ব্যাগটা তুমি তোমার কাছে রাখো। ওই শিলালিপির ব্যাপারে যা কিছু আমি জানতে পেরেছি সব সব এই ব্যাগটার মধ্যে একটা ডায়েরিতে লেখা রয়েছে, তোমার কাজে লাগবে। আমি বাধা দিয়ে কিছু বলতে গেলে ভদ্রলোক আমাকে থামিয়ে দিয়ে বললেন, আজ আজ প্রায় 2 মাস পর বাঁকুড়া থেকে বাড়ি ফিরছি। ট্রেনে আমার সঙ্গে এক বৌদ্ধ সন্ন্যাসীর আলাপ হয়। তিনি কেমন করে যেন জানতে পেরেছিলেন যে আমি ওই শিলালিপিটি পাঠোদ্ধার করতে পেরেছি এবং কিছুদিনের মধ্যেই তা সারা বিশ্ব জানতে পারবে। সন্ন্যাসী কয়েকটা স্টেশন পরে নেমে যাওয়ার আগে আশীর্বাদের ভঙ্গিতে আমার মাথায় হাত রাখেন। কিন্তু কিন্তু কি আশ্চর্য, তখন থেকেই আমার সারা শরীর অদ্ভুত রকমের খারাপ লাগছে। বয়স যেন দ্বিগুণ বেড়ে গেছে। প্রবল শ্বাসকষ্ট শুরু হয়েছে। স্পর্শের মাধ্যমে মৃত্যু, এই থিওরি আমি আগে বইতে পড়েছি। মানুষের শরীরের সংবেদনশীল কয়েকটি জায়গা রয়েছে, সেখানে আঘাত না করে শুধুমাত্র স্পর্শের মাধ্যমে মানুষের মৃত্যু হতে পারে। এই ধরনের পদ্ধতি প্রয়োগের পর মানুষ খুব বেশি দিন আর বাঁচে না। কিছুদিনের মধ্যেই তার মৃত্যু ঘটে এবং তা অতি স্বাভাবিক মৃত্যু। এই মৃত্যু মানুষের সন্দেহের ঊর্ধ্বে, কেউ বুঝতেই পারে না আসলে মানুষটি পরিকল্পিতভাবে খুন হলো কিনা। খুব কম সংখ্যক বুদ্ধ লামা ও তান্ত্রিক এবং কিছু সন্ন্যাসী এই বিষয়টি জানেন। আমার কেন জানি না মনে হচ্ছে এই সন্ন্যাসী সেই ব্যাপারটা সম্বন্ধে অবগত। তিনি এইভাবেই আমার মুখ বন্ধ করে দিলেন। তবে আমি যা ভেবেছি তা কি সত্যি? সত্যিটা যাতে উদ্ঘাটন না হয় তাই কি তিনি এই পদ্ধতি আমার উপর প্রয়োগ করলেন? না হলে আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু হঠাৎ যে রোগ আমার ছিল না। ইনফ্যাক্ট আমি বেশ সুস্থই ছিলাম। তাহলে হঠাৎ আমার এত কষ্ট কেন হচ্ছে? এত কষ্ট কেন হচ্ছে? বলতে বলতে ওনার মুখটা বেঁকে যেতে লাগলো। আমি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম, আপনার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? অধ্যাপক আমার কথার জবাব দিতে পারলেন না। আচমকা বাম দিকের বুক চেপে ধরে প্ল্যাটফর্মের মেঝেতে দুমড়ে পড়ে গেলেন। তাড়াতাড়ি নাকের কাছে হাত দিতে গিয়ে দেখলাম ভদ্রলোক আর বেঁচে নেই। সম্ভবত হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার।
চারপাশ থেকে লোক ছুটে এলো। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। চারিদিক থেকে আমার দিকে প্রশ্নের বান ধেয়ে এলো। ওনাকে আমি চিনি কিনা, হঠাৎ কেন তিনি এত সকালে আমার সাথে কথা বলছিলেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, রেল পুলিশের সহযোগিতায় ওনার দেহ ওনার বাড়িতে দিয়ে আসা হলো। ওনার বড় ছেলেকে সব বলে ওনার ব্যাগ ফিরিয়ে দিতে গেলে উনি শানু নয় প্রত্যাখ্যান করে বললেন, বাবা আপনার ওপর ভরসা করে তার এই জিনিসপত্র দিয়ে গেছেন। হয়তো তিনি বুঝেছিলেন তার এই অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনি উপযুক্ত। দয়া করে আপনি এগুলো রাখুন, আমি এগুলো ফেরত নিতে পারবো না। বাবার অসমাপ্ত কাজ শেষ করুন। এ বিষয়ে আপনি আপনি আমার তরফ থেকে যে কোনো সহযোগিতা পাবেন। আমি খুব দ্রুত মনস্থির করে ফেললাম আমার এবারের গন্তব্য হলো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। পকেটে যা ছিল গুনে গেঁথে দেখলাম 7 দিনের মতো রাহা খরচ রয়েছে। দুবার না ভেবে বাঁকুড়াগামী ট্রেনে চেপে বসলাম। বাঁকুড়া পৌঁছে তো গেলাম, স্টেশনে নেমে দেখি সর্বনাশ, কিভাবে যেন পকেট মারি হয়ে গেছে। কোনো ক্রমে সব পকেট হাতড়ে খুচরো পয়সা দিয়ে একটা পোস্ট কার্ড কিনে দাদার বন্ধুর ঠিকানায় একটা চিঠি পাঠালাম। তখন চিঠি পৌঁছতে কমপক্ষে 5 দিন লাগতো। হিসেব করে দেখলাম কমপক্ষে আমায় 10 দিন কাটাতে হবে। তা হোক, যেভাবেই হোক আমায় আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতেই হবে। প্ল্যাটফর্মের কলের জল খেয়ে আর বেঞ্চে শুয়ে 2 দিন কাটল। তৃতীয় দিন একজন ভদ্রলোক নিজে থেকে এসে বললেন, আপনাকে বেশ কয়েকদিন ধরেই দেখছি এই প্ল্যাটফর্মেই রয়েছেন। আমি এখানকার স্টেশন মাস্টার। আপনার যদি কোনো সমস্যা থাকে এবং তাতে যদি আমার কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমায় বলবেন। সত্যি কথা বলতে খিদে তেষ্টায় আমি তখন অর্ধমৃত প্রায়। কোনো রকমের সংক্ষেপে আমার অবস্থার কথা জানালাম, তবে আসল কথা বললাম না। শুধু এইটুকুই বললাম, বেড়াতে এসে আমার পকেটমারি হয়ে যাওয়ার ফলে আমি কপর্তক শূন্য। আপাতত কয়েকটা দিন যদি তিনি আমায় একটু খাদ্য আর আশ্রয়ের ব্যবস্থা করে দেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকব। বাড়িতে চিঠি পাঠিয়েছি, টাকা এলেই আমি আমার গন্তব্যে চলে যাব। স্টেশন মাস্টার সজ্জন মানুষ, তার উপর বাঙালি। রীতিমতো আপ্যায়ন করে আমায় তার কোয়ার্টারে নিয়ে গেলেন তিনি। সপ্তাহখানেক কাটার পর চিঠির উত্তর এলো। মা অসুস্থ, দাদা আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে লিখেছেন। শুনে মন কেমন করে উঠল। মানসপটে ভেসে উঠল স্নেহময়ী জননীর ছবি। সারা জীবন যিনি আমার জন্য কেবল দুঃখই পেয়েছেন, আজ তিনি প্রায় শয্যাশায়ী। পত্রপাঠ স্টেশন মাস্টারকে বিদায় জানিয়ে সেই দিনই রাতের ট্রেনে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে দেখলাম বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে। মা মৃত্যুশয্যায়। আমি মায়ের ঘরে ঢুকতেই কাঁপা কাঁপা গলায় বললেন, রে বিনু, বিনু এলি? আয় আয় আমার কাছে আয়, বস এখানে বস। তোর সাথে যে আমার অনেক কথা আছে রে। আমার একটু কথা যে তোকে রাখতে হবে। আমার গায়ে হাত দিয়ে বল যে এবারে তুই সংসারী হবি। কথা দে, কথা দে আমায়। তুই তুই
আমার সইয়ের মেয়েকে বিয়ে করবি? বল, কথা দে। তুই যেদিন বাড়ি থেকে চলে গেলি, আর মেয়ে লজ্জায় দুঃখে আত্মহত্যা করতে গিয়েছিল। সইকে আমি কথা দিয়েছি, তোর সাথে আমি তার মেয়ের বিয়ে দেব। আমার এই শেষ কথাটা তোকে তোকে যে রাখতেই হবে, তবে যে আমার আত্মা শান্তি পাবে। মায়ের মাথায় হাত রেখে সেই যে কথা দিয়েছিলাম তার খেলাপ করিনি। কিছুদিন পর মায়ের সইয়ের মেয়ে অর্থাৎ তোমার ছোট কাকিমাকে বিয়ে করলাম। তারপর থেকে ধীরে ধীরে সংসারের বন্ধনে জড়িয়ে পড়লাম। শিলালিপি রহস্য উন্মোচন করতে আর পারলাম না। কিছুদিন আগে খবরের কাগজে পড়লাম, বহুদিন চাপা থাকার পর আবার নাকি কয়েকজন ঐতিহাসিক এবং আর্কিওলজিস্ট শিলালিপির পাঠোদ্ধারের কাজে নেমেছেন। আমি প্রমোদ রঞ্জন বাবুর ব্যাগটা খুলে দেখলাম সাংকেতিক ভাষায় লেখা সেই শিলালিপির পাঠোদ্ধার করা আছে, যা আমার বোঝার বাইরে। শুশুনিয়া পাহাড় যেতে পারলে হয়তো কিছুটা বুঝতে পারতাম, কিন্তু বয়সজনিত কারণে আজ আমি বাতে পঙ্গু প্রায়। 30 বছর আগে যা সহজেই সম্ভব ছিল তা আজ প্রায় অসম্ভব। তুমি হয়তো জানো না, প্রীতির সঙ্গে প্রায় আমার চিঠিতে কথা হয়। এর আগের বারে ও আমায় তোমাদের বিষ্ণু মন্দিরের গুপ্তকক্ষের কথা লিখেছিল। কিভাবে তুমি সেখানে পৌঁছে রহস্য উন্মোচন করলে সব পড়লাম। পড়ে মনে হয়েছে আমার অসমাপ্ত কাজ শেষ করার জন্য তুমিই উপযুক্ত। প্রমোদ রঞ্জন বাবুর গবেষণালব্ধ সমস্ত জিনিসপত্র আমি তোমার হাতে তুলে দিতে চাই। চিঠি পাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব এখানে এসে এগুলো নিয়ে যেও। শিলালিপির রহস্য উন্মোচন করে সবার সামনে তুলে ধরো। ভালো থেকো, আশীর্বাদ নিও। ইতি তোমার ছোট কাকা। ছোট কাকার চিঠিটা পড়ে স্টাডি টেবিলের ড্রয়ারে ভাঁজ করে ঢুকিয়ে রাখলো রণজয়। মোবাইলে সময় দেখলো 10:15 বাজে। কাল অফিস আছে। স্টাডি রুমের দরজাটা আলতো হাতে ভেজিয়ে দিয়ে রণজয় বেডরুমে এলো। প্রীতি ড্রেসিং টেবিলের সামনে বসে হাতে পায়ে গোড়ালিতে নাইট ক্রিম মাখছে। খুব সুন্দর একটা গন্ধ আছে ক্রিমটার। ওকে দেখে বলল, চিঠিটা পড়লে? কি লিখেছেন ছোট কাকা? রণজয় একটু অন্যমনস্ক হয়ে উত্তর দিল, হ্যাঁ, বুঝলে প্রীতি, কদিনের জন্য হয়তো একবার দেশের বাড়ি যেতে হতে পারে। প্রীতি হাতের তালুতে ক্রিম মাখতে মাখতে বলল, বেশ তো, চলো না। কাকু তোমায় ওখানে যেতে লিখেছেন নাকি? কোনো জরুরি দরকার? রণজয় এবার চিঠির ব্যাপারটা প্রথম থেকে প্রীতিকে খুলে বলল। প্রীতি হাতের ওপর চিবুক ঠেকিয়ে এক মনে সব শুনল। শেষে বলল, সব বুঝলাম, কিন্তু প্রায় 30 বছর আগের ঘটনা রন। এর মধ্যে রণজয় প্রীতিকে থামিয়ে দিয়ে বলল, সেটা আমিও বুঝেছি, তবে আগে দেশের বাড়ি যাই, তারপর না হয় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রীতি ঘরের লাইট নিভিয়ে নাইট বাল্ব জ্বেলে বিছানার দিকে যেতে যেতে বলল, সেই ভালো। অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, কাল আবার অফিস। রণজয় প্রীতির হাত ধরে নিজের দিকে আস্তে করে টেনে নিতেই
প্রীতি ডাল সামলাতে না পেরে রণজয়ের বুকের উপর পড়ে গেল। পড়ে গিয়ে ছদ্ম বিরক্তিতে বলল, আহ ছাড়ো। ও রেশমের মতন সুগন্ধি চুলে রণজয়ের নাক ডুবিয়ে ফিসফিস করে বলল, না। পরদিন অফিস যেতেই অফিসের ক্লার্ক তাপস দে এসে বলল, রণজয়, বস তোমাকে নিজের কেবিনে ডাকছেন। মনে মনে প্রমাদ গুনল রণজয়। বস নিজের কেবিনে সাধারণত দুটো কারণে ডাকেন, এক প্রজেক্টের বোঝা চাপিয়ে দিতে, নয়তো ফরেন ডেলিগেটসদের কাছে নিজেদের নতুন প্রজেক্টে প্রেজেন্টেশন দেওয়ার কথা বলার জন্য। দুটোই বেশ চাপের, কিন্তু উপায় নেই, বসের ডাক বলে কথা। বসের কেবিনে ঢুকতেই বস বলে উঠলেন, রণজয়, কাল আমাদের অফিসে কিছু ফরেন ডেলিগেটস আসছে। তাদের সামনে আমাদের নতুন প্রজেক্টের প্রেজেন্টেশনের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। আর হ্যাঁ, এ ব্যাপারে তোমাকে সবভাবে সাহায্য করবে মিস দত্ত। একটু পরে তাপস তোমার টেবিলে সব কাগজপত্র দিয়ে আসবে, ঠিক আছে? রণজয় ঘাড় নেড়ে বসের কেবিন থেকে বেরিয়ে এলো। ফরেন ডেলিগেটসদের কাছে প্রেজেন্টেশন দেওয়া মানে নিজেকে ভালো রকম রেডি করতে হয়। সারাদিন ধরে ব্যস্ত রইল রণজয়। পরদিন প্রেজেন্টেশন নিয়ে যখন রণজয় নিজের কাগজপত্র গুছিয়ে বাড়ি আসতে রেডি হচ্ছে, বস ওকে ডেকে বললেন, প্রাউড অফ ইউ রণজয়। ডিআরজিও আমাদের সাথে ডিল ফাইনাল করেছে। অল ক্রেডিট গোজ টু ইউ। শোনো, এই ডিলটা সাকসেস হয়েছে, তাই ভেবেছি তোমার অনার একটা পার্টি দেবো কাল। রণজয় থ্যাঙ্কস জানিয়ে বলল, থ্যাংক ইউ স্যার। স্যার, আমার 10 দিন মতো ছুটি খুব দরকার ছিল, একটু দেশের বাড়ি যেতে হবে। অন্য সময় হলে রণজয়ের বস হাজারটা প্রশ্ন করতেন, কিন্তু আজ বললেন, ঠিক আছে, কাল পার্টির পর আমাকে একটা ইমেল করে দিও, ব্যাপারটা দেখছি। দিন দুয়েক পর এখন ওরা চুচুড়াগামী ট্রেনে বসে আছে। কড়িতে এখন সকাল 11:10। বাড়ি পৌঁছাতে আরো ঘন্টা 2 লাগবে। রণজয় দেখল প্রীতি জানলার দিকে মুখ করে বাইরের দিকে তাকিয়ে আছে। রণজয় ব্যাগ থেকে ল্যাপটপটা বের করলো, কিছু পড়াশোনা করা দরকার। পরের 2 ঘন্টা মগ্ন হয়ে ল্যাপটপে মুখ গুজে রইল রণজয়। প্রায় 2টোর সময় ওরা দেশের বাড়িতে পৌঁছালো। মাটির পুরনো দোতলা বড় বাড়ি। রণজয়ের বাবার 2 ভাই। রণজয়ের বাবা বড়, তারপর মেজো কাকা, তারপর ছোট কাকা। রণজয়ের আসতেই বাড়ির ভেতর থেকে কাকিমা বেরিয়ে এলেন। ছোটখাটো মানুষটি, মাথায় বেশিরভাগ চুল কাঁচা। রণজয়রা নিচু হয়ে প্রণাম করতেই চিবুক ছুঁয়ে চুমু খেলেন কাকিমা। ছোট কাকার ছেলে আর্য ওকে দেখেই বলল, কি রে রন্দা, আমাদের তো ভুলেই গেছিস। বৌদিটাও ফোনে কথা টথা বলে, তুই তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছিস রে। রণজয় কিছু বলে না, মৃদু হাসলো শুধু। রণজয়ের বাবা চলে গেছেন আজ বছর 5 হলো। মা তারও অনেক আগে চলে গেছেন। মা যখন চলে গেলেন, রণজয় অনেক চেষ্টা করেছিল বাবাকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য। বাবা কিছুতেই রাজি হননি। তার কেবল একটাই কথা, যে এখানে তার মা আছে। শারীরিকভাবে উপস্থিত না থাকলেও সারা বাড়িতে ওনার স্মৃতি ছড়িয়ে আছে। বাকি জীবনটা তিনি সেই নিয়েই কাটাতে চান। এর উপর আর কোনো কথা চলে না। মৃত্যু পর্যন্ত ছোট কাকা আর কাকিমার কাছেই থাকতেন বাবা। মেজো কাকুর একমাত্র মেয়ে কুহু, ইঞ্জিনিয়ার, কলকাতাতে বিয়ে করে সেটেলড। গত বছর মেজো কাকিমা মারা যাওয়ার পর কাকু কলকাতাতে কুহুর কাছে চলে গেছেন। এখন ওর সাথেই থাকেন। বিরাট বড় বাড়ি প্রায় ফাঁকাই থাকে। রণজয়রা ওপরে থাকতো। ওরা কালে ভদ্রে দেশে আসে, তাও সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, এক কণা ধুলো নেই কোথাও। প্রতিদিন সকাল বিকাল ছোট কাকিমা ঘরে ঢুকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেন।
স্নান খাওয়া সেরে রণজয় ঘরে ঢুকল। ঘরের ভেতরে মায়ের আর বাবার দুটো বিশাল ছবি, রজনীগন্ধার টাটকা মালা ঝুলছে তা থেকে। কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরে। তার জন্ম, তার ভাইয়ের জন্ম, বড় হয়ে ওঠা, স্কুল, কলেজ, আরো কত কি। ভাইয়ের নিখোঁজ হয়ে যাওয়া, কোথায় যে চলে গেল টুবাই। এত ব্রিলিয়েন্ট রেজাল্ট ওর, হঠাৎ একদিন কোথায় যেন চলে গেল। হাজার খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া গেল না। মা ওর শোকে কেঁদে কেঁদে জীবনের শক্তি শেষ করে এনেছিলেন। বাবাও। রন, তুমি এখানে? আর আমরা তোমায় সারা বাড়ি খুঁজছি। চলো, তোমায় ছোট কাকা ডাকছেন। প্রীতির ডাকে চমক ভাঙল রণজয়ের। এটা ওটা ভাবতে ভাবতে নস্টালজিক হয়ে গেছিল সে। তাই খাওয়া দাওয়ার পর যে ছোট কাকার সাথে কথা বলবে সেটাই ভুলে গেছিল ও। ছোট কাকার ঘরে গিয়ে সে দেখল উনি একটা চেয়ারে বসে আছেন। পাশের খাটে বিভিন্ন কাগজপত্র, বইয়ের স্তূপ। রণজয় আসতেই পাশেই একটা চেয়ার দেখিয়ে বললেন, কিরে, কোথায় ছিলি এতক্ষণ? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। রণজয় একটু অপ্রস্তুত হেসে বলল, আসলে আমি রণজয়ের কথা শেষ করতে না দিয়েই ছোট কাকা বললেন, বুঝতে পেরেছি, এতদিন বাদে দেশে এসেছিস, তাই পুরনো কথা মনে পড়ছে। এমনটা তো স্বাভাবিক। যাকে শোন, তোকে যে জিনিসটা দেব বলে ডেকেছি সেটা এইটা। বলে রণজয়ের দিকে একটা ডায়েরি এগিয়ে দিলেন ছোট কাকা। ডায়েরিটা বেশ মোটা চামড়া দিয়ে বাঁধানো, ভারীও বটে। ভেতরে পাতাগুলোতে বেশ অনেক কিছুই লেখা রয়েছে। তবে এতদিনের পুরনো ডায়েরি হলে কি হবে, ডায়েরিটা বেশ ভালোই রয়েছে। রণজয় খুব সাবধানে ওটা একপাশে সরিয়ে রাখলো। ও ছোট কাকুকে জিজ্ঞেস করলো, আচ্ছা কাকু, রাজা চন্দ্রবর্মনের সঙ্গে শুশুনিয়া পাহাড়ের ওই শিলালিপির কি সম্পর্ক? আসার সময় গুগলে দেখলাম উনি তো পুষ্করানার রাজা ছিলেন, তার বেশি কিছু তথ্য পেলাম না। ছোট কাকু বলতে শুরু করলেন, 1339 সালে রামপ্রাণ গুপ্তের লেখা প্রাচীন রাজমালা বইতে চন্দ্রবর্মা বা চন্দ্রবর্মনের কথা প্রথম পাওয়া যায়। পরে শুশুনিয়া পাহাড়ের উত্তর ঢালে খোদিত শিলালিপি থেকে সেই চন্দ্রবর্মার খোঁজ পাওয়া যায়। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে লেখা রয়েছে, সমুদ্রগুপ্ত তার রাজত্বকালে যে 9 জন রাজাকে পরাস্ত করেছিলেন তাদের মধ্যে চন্দ্রবর্মা একজন। মধ্যপ্রদেশের হরপ্রসাদ শাস্ত্রী দ্বারা আবিষ্কৃত মন্দসৌর শিলালিপিতে তার রাজত্বকালের ইঙ্গিত পাওয়া যায়। এই শিলালিপি অনুযায়ী জয় বর্মার পুত্র ছিলেন সিংহবর্মন। সিংহবর্মনের 2 পুত্র, বড় চন্দ্রবর্মা এবং ছোট নরবর্মা। কিন্তু চন্দ্রবর্মার কোনো বংশধরের কথা কোথাও উল্লেখ নেই। দিল্লির মেহরৌলি লিপিতেও রাজা চন্দ্রবর্মার কথা উল্লেখিত রয়েছে। তিনি পূর্বে বঙ্গদেশ ছাড়াও পশ্চিমে হিন্দুকুশ পর্বতের কাছে বহলিক প্রদেশ জয় করেছিলেন। চন্দ্রবর্মন তার বঙ্গদেশ জয়ের স্মারক হিসেবে পোখন্না নামের এক জনপদ প্রতিষ্ঠা করেন। দামোদরের দক্ষিণ দিকে অবস্থিত পোখন্না সমৃদ্ধশালী জনপদ ছিল। এই পোখন্না বা পুষ্করিণী জনপদ ছিল বাঁকুড়ার বড়জোড়া থানায় অবস্থিত। শুশুনিয়া লিপির 2টি ভাগ রয়েছে। উপরের অংশে থাকা বৃত্ত বা চক্র থেকে কতগুলি রেখা বেরিয়ে এসেছে। এই রেখাগুলি একটি বড় বৃত্ত দিয়ে ঘেরা। এই বৃত্তের সমান্তরালে থাকা আরেকটি বৃত্ত থেকে 14টি অগ্নিশিখা বেরিয়েছে।
প্রতিটি অগ্নিশিখার পরে দুটি অর্ধবৃত্ত খোদিত। শুশুনিয়া লিপিটি ভাবলিপি, অর্থাৎ এই ধরনের লিপিতে কোনো বস্তু বা ভাব বোঝাতে পুরো ছবি না এঁকে কিছু রেখা বা মোটিভ ব্যবহার করা হতো। একে বিষ্ণু চক্র বলা হয় এটি সবচেয়ে পুরনো ব্রাহ্মী লিপি। জানা যায় রাজা চন্দ্রবর্মা ছিলেন পরম বিষ্ণু ভক্ত, সেই জন্য তিনি বিষ্ণু সেবার উদ্দেশ্যে ভূদান করেছিলেন। এই চক্রের একটু নিচে বাম দিকে শঙ্খ আকৃতির লিপি দেখা যায়, যা পাঠোদ্ধার করেছিলেন অধ্যাপক প্রমোদ রঞ্জন দে। লিপিটি তান্ত্রিক শিলালিপি এবং অত্যন্ত রহস্যজনকভাবে প্রথম দুটির চেয়ে এটি নবীন। প্রথম দুটি লিপি খোদিত হওয়ার বেশ কিছু বছর পরে এটি খোদিত হয়। কার্বন ডেটিং টেস্টে তা ধরা পড়েছে। ব্রাহ্মী লিপিতে খোদিত শিলালিপিটির শেষ ভাগে এমন কিছু গোপনীয় তথ্য ছিল যা লেখার জন্য শঙ্খলিপির সাহায্য নিতে হয়েছিল চন্দ্রবর্মনকে। অধ্যাপক সেসব কথাই এই ডায়েরিতে লিখে গেছেন, পড়ে দেখো। রণজয় হাত ঘড়িতে সময় দেখল প্রায় 4টে বাজে। মোটামুটি এখানকার কাজ শেষ হয়ে গেছে। কাল সকালে বাঁকুড়া চলে যেতে হবে। এসব কাজ যতটা তাড়াতাড়ি করা সম্ভব ততটাই মঙ্গল। তবে অধ্যাপক বারবার নিজের মৃত্যু আশঙ্কা করেছিলেন কেন, সেটা এখনো তার কাছে পরিষ্কার নয়। তবে তিনি ওই লিপি ডিকোড করতে গিয়ে বারবার বলেছেন কোনো এক গুপ্তবিদ্যা প্রয়োগ না করলে কখনোই রহস্য সমাধান করা যাবে না, তা অধরাই থাকবে। তাছাড়া অধ্যাপকের হিয়ালিটাও বেশ ভাবাচ্ছে তাকে। এইসব 7-5 ভাবতে ভাবতে কখন যেন চোখটা লেগে গিয়েছিল রণজয়ের। ঘুম ভাঙল প্রীতির ডাকে। আরে 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 ওঠো ওঠো, কত ঘুমোবে? চোখে মুখে জল দিয়ে চলো, রাধা মাধবের আরতি হবে। রণজয় ধর্মর করে উঠে বসল। প্রায় 6টা বাজে। এই সময় প্রতিদিন ওদের বাড়ির কুলদেবতা রাধা মাধবের সন্ধ্যা আরতি হয়, তারপর কীর্তন। গ্রামবাসীরা অনেকেই আসে। সন্ধ্যারতির পর ফল মিষ্টি এসব প্রসাদ হিসেবে উপস্থিত সবার মধ্যে বিতরণ করা হয়। কতদিন রাধা মাধবের আরতি দেখে না রণজয়। এ তো তাদের পারিবারিক ঐতিহ্যের মধ্যে পড়ে। ও বিছানা থেকে উঠে চটিটা পায়ে গলাতে গলাতে বলল, হ্যাঁ আসছি, তুমি যাও। কিছুক্ষণ পর ও যখন রাধা মাধবের মন্দিরে গেল তখন আরতি শুরু হয়ে গেছে। পুরোহিত সদানন্দ ভট্টাচার্য আরতি করছেন। পাশেই হাত জোর করে বসে আছেন ছোট কাকিমা আর প্রীতি। প্রীতির পরনে একটা লাল পেরে গরদ, সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ, খোলা চুল, ঠিক যেন দেবীর মতন দেখাচ্ছে প্রীতিকে। আধ ঘন্টা পরে আরতি শেষ হলো। এবার শুরু হলো কীর্তন। সত্যি মাধব কীর্তনিয়ার গলা অপূর্ব, যেন মধু চুইয়ে চুইয়ে পড়ছে। কীর্তন শেষ হবার পর রণজয়কে দেখে মাধব কীর্তনিয়া বলে ওঠে, কি গো রণজয় দাদা, কবে এলে? কতদিন তোমায় দেখতে পাই না। রণজয় হাঁটু গেড়ে প্রণাম করল মাধব কীর্তনিয়াকে। ওর দাদুর আমল থেকে মাধব এই বাড়িতে কীর্তন গায়। ভক্ত মানুষ। মাত্র 4 বছর বয়স থেকে রণজয়ের বাড়িতে কীর্তন গায় সে। প্রথমে বাবার সাথে আসতো। মাধব কীর্তনিয়ার বাবা কিছুদিন হলো মারা গেছেন, এখন একাই আসে। রণজয়কে ছোট থেকে সে দেখছে, ছোট বাবু বলে তাই ডাকে। রণজয় প্রণাম করে উঠতেই আশীর্বাদের ভঙ্গিতে মাথায় হাত রেখে বলল, সুখী হও, সবই তার দয়া। তিনিই রক্ষক, তিনিই সংহারক, তিনিই বিষ্ণু, আবার তিনিই নরসিংহ। রণজয়ের
যেন কি একটা হয়ে গেল। নরসিংহ, কি যে একটা মিসিং লিঙ্ক। কিছু একটা চোখের সামনে এসেও তার আসছে না। রণজয় অন্যমনস্ক হয়ে গেল। আজ 2 দিন হলো রণজয় বাঁকুড়া এসেছে। 2 দিন ধরে প্রবল বৃষ্টি, 1 মিনিটের জন্য ধরছে না বৃষ্টি। প্রবল বৃষ্টিতে বাইরের প্রকৃতি পুরো সাদা হয়ে আছে। রণজয় তার ল্যাপটপ খুলে পড়াশোনায় মগ্ন হয়ে আছে। বারবার মনে হচ্ছে কিছু একটা যেন খুব কাছে এসেও আসছে না। ও পড়াশোনা শেষ করে পাহাড়ের আশেপাশে ল্যান্ডস্কেপ দেখতে লাগলো ইন্টারনেটে। পরদিন ও ঘুম থেকে উঠে দেখলো সুন্দর রোদ উঠেছে। প্রীতি তখনও ঘুমিয়ে। মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ব্যাগে কিছু জিনিসপত্র নিয়ে বেরোতে হবে। এমন সময় প্রীতি উঠে বসলো। ওকে দেখে ঘুম জড়ানো গলায় বলে উঠল, কি ব্যাপার, তুমি বেরিয়ে পড়েছো? আমায় ডাকলে না কেন? রণজয় বুঝতে পারলো এখন প্রীতির কথার জবাব দিতে গেলে দেরি হয়ে যাবে। ও বলল, ঠিক আছে, আছি তো বেশ কয়েকদিন। তুমি আজ হোটেলেই থাকো, কাল না হয় একসাথে যাবো ওখানে। আগে জায়গাটা ভালো করে দেখে আসি, কেমন? মিনিট 15 লাগলো হোটেল থেকে শুশুনিয়া পাহাড় পৌঁছাতে। পৌঁছে দেখলো পাহাড়ের একেবারে নিচে নরসিংহের মূর্তি। অদ্ভুতভাবে মূর্তিটি আলাদা। আলাদা এই অর্থে যে যেমন আমরা নরসিংহের মূর্তি দেখে থাকি, এই মূর্তি তেমন নয়। ভীষণ আকৃতি মূর্তি। অনেক মানুষ পুজো দিচ্ছেন। স্থানীয় কোন ভিল মুন্ডারাই বেশি। রণজয় হাত জোর করে নমস্কার করে ওপর দিকে উঠে গেল লিপি চাক্ষুষ করতে। সত্যি ইতিহাস যেন কথা বলে। কতদিন আগের কথা লিপি যেন জীবন্ত হয়ে সাক্ষ্য দিচ্ছে। রণজয় এইসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। দাদা, ও দাদা, বলছি একটু আগুন হবে নাকি? চমকে উঠে তাকালো রণজয়। একজন ভদ্রলোক দাঁড়িয়ে, বেটে ছোটখাটো চোখ আর মুখে সুস্পষ্ট মঙ্গলীয় ছাপ। হলুদাভ ত্বক, বয়স আন্দাজ 60-এর উপর হবে। পরনে কালো রঙের প্যান্ট, ওপরে ঢোলা গেঞ্জি। ঠোঁটে একটা সিগারেট ঝুলিয়ে আগুনের জন্য রণজয়কে জিজ্ঞেস করছে। রণজয় পকেট থেকে লাইটার বের করে দিতে সিগারেট ধরিয়ে ধীরে সুস্থে লাইটারটা রণজয়কে ফেরত দিয়ে জিজ্ঞেস করলো, দাদা, এখানে কি বেড়াতে এসেছেন নাকি? প্রথমে রণজয় লক্ষ্য করেনি। রণজয় এখন বুঝতে পারল লোকটির কথায় একটা অবাঙালি ছাপ রয়েছে। তবে এই যে গায়ে পড়ে আলাপ করতে যাওয়া লোকজনকে রণজয়ের বরাবরের অপছন্দ, তাই ও সংক্ষেপে হ্যাঁ বলে সরে এলো। কিন্তু সেই নাছোড় ভদ্রলোক তার পেছনে পেছনে আসতে লাগলো। বিড়বিড় করে বলতে থাকলো, শুনুন, আপনাকে একটা কথা বলি। চন্দ্রবর্মনের গুপ্তধন খোঁজার কাজে আমি আপনাকে সাহায্য করতে পারি, তবে পেলে কিন্তু আধা দিবখড়া। এ কথা শুনে রণজয় রীতিমতো অবাক হয়ে গেল। এই ভদ্রলোক কি করে জানলো যে সে এখানে কি করতে এসেছে? তাছাড়া গুপ্তধনের কোনো কথাই তো। সঙ্গে সঙ্গে রণজয়ের মাথায় একটা চিন্তার বিদ্যুতের মতন ঝিলিক দিয়ে গেল। প্রমোদ রঞ্জন বাবু ধাঁধার শেষ লাইন মাথায় ঝিলিক দিয়ে গেল। সে আ চ কু, এখানে সেখানে আছে চন্দ্রবর্মনের গুপ্তধন। এটা নয় তো? প্রথম থেকে একবার মনে করার চেষ্টা করলো রণজয়, কিন্তু এই জ্ঞান জ্ঞানী লোকটা বারবার একই কথা কানের কাছে বলে চলেছে। ও বেশ জোরের সাথেই বলে উঠল, আপনি আমায় বারবার একই কথা কেন বলে চলেছেন বলুন তো? আমি বললাম না আমি এখানে শুধুমাত্র ঘুরতে এসেছি। এরপর বিরক্ত করলে কিন্তু।
লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে ওর কুতকুতে ছোট ছোট চোখ দিয়ে রণজয়কে মেপে নিল। তারপর সাপের মতন হিসহিসে গলায় বলে উঠল, কথাটা না শুনে কিন্তু ভালো করলেন না, আপনাকে কিন্তু পরে পস্তাতে হবে। আমার কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। এই বলে পিছনে ফিরে হনহন করে হেঁটে নিমেষে চোখের আড়াল হয়ে গেল সে। এই ব্যাপারে রণজয় বেশ বিরক্ত হলো। কোথা থেকে এসব লোক খবর পাচ্ছে কে জানে। ও কিছুটা হেঁটে নিচে গিয়ে কাছেই একটা খাবার দোকান দেখে ঢুকে তাতে কচুরি তরকারির অর্ডার দিয়ে টেবিল থেকে জলের মগটা নিয়ে দুটো জল খেয়ে চোখে মুখে জলে ছিটে দিল। ও বসে বসে চোখ বন্ধ করে প্রমোদ রঞ্জন বাবুর সেই ধাঁধার কথাটা ভাবতে লাগলো। ও অনমু। আচ্ছা, এই কচুরির দোকানটা পাহাড়ের পেছন দিকে রয়েছে, অর্থাৎ উত্তর দিকে। এদিকেই নরসিংহের মূর্তি রয়েছে। ও আচ্ছা, উত্তরে আছে নরসিংহের মূর্তি। ঠিক ঠিক, এটাই হবে। এটা ওর সাবকনশিয়াস মাইন্ড ঠিকই বুঝতে পেরেছিল। সেই জন্য যখন বাড়িতে মাধব কীর্তনিয়া নরসিংহ শব্দটা উচ্চারণ করেছিল তখন ওর শুধু শুধু জানা মনে হচ্ছিল। আর মাত্র 2 লাইন এই দুটোর মানে উদ্ধার করতে পারলে উত্তেজনায় ওর হাতের তালু ঘেমে উঠল। বাবু, বাবু আপনার খাবার। এসে গেছে ধোঁয়া ওঠা গরম গরম কচুরি তরকারি। রণজয় সবকিছু ভুলে খাবারে মনোনিবেশ করল। ঘন্টাখানেক পর পাহাড়ের এদিক ওদিক দেখে রণজয় ফেরার বাস ধরতে যাবে। ও দেখল সামনে একটা ছোট্ট দোকান। সেখানে এখনকার লিপি সম্বন্ধে, মন্দির ও চন্দ্রবর্মনের গুপ্তধন সম্বন্ধে কিছু কথা ছোট করে বইয়ের আকারে লেখা রয়েছে। বইটাতে এই নরসিংহ মূর্তির মহিমাও প্রচার করা রয়েছে। কথিত আছে এই মূর্তির পায়ের তলায় রয়েছে এক সুড়ঙ্গ, যেখান দিয়ে নাকি অন্য জগতে যাওয়া যায়। রণজয় বইটা ব্যাগের মধ্যে রাখলো। হোটেলে গিয়ে বাদবাকিটা পড়া যাবে। হোটেলে যেতে না যেতেই প্রীতির এক ঝাঁক প্রশ্ন বানের মতন ছুটে এলো। ও সেখানে কি দেখতে পেল, কতটা এগোতে পারল ইত্যাদি। ও মোটামুটি সংক্ষেপে কিছু কথা বলে সোজা বাথরুমে ঢুকে গেল। স্নান করে বেরিয়ে এসে হোটেলের ডাইনিংয়ে খেতে গেল। প্রীতি আগেই খেয়ে নিয়েছিল। খেয়ে দিয়ে নিজের ঘরে ফিরে আসছিল এমন সময় ওর হঠাৎ মনে হলো একজোড়া ছোট ছোট চোখ যেন ডাইনিং হলের কোণ থেকে ওকে লক্ষ্য করছে। ও একটু অস্বস্তিতে ঘুরে তাকালো, কেউ দেখছিল ওকে। কিন্তু মুহূর্তের মধ্যে সে যেন সরে গেল। ও নিজের ঘরে চলে গেল। ও আসতেই প্রীতি বলল, শোনো, কেউ একজন তোমার নামে একটা পার্সেল দিয়ে গেছে। এই রুম সার্ভিসের ছেলেটা এসে দিয়ে গেল। ও খুব অবাক হয়ে গেল। হঠাৎ পার্সেল কে দিয়ে গেল? ও তাড়াতাড়ি পার্সেল খুলতেই বেশ অবাক হয়ে গেল। ভেতরে শুয়ে আছে একটি পাহাড়ি কাঁকড়া বিছে। প্রীতি দেখে আতঙ্কে খাটের উপর উঠে পড়ল আর বারবার বলতে লাগলো, ওটাকে ফেলে দাও, ফেলে দিয়ে এসো। কি বিভৎস, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেলে দিয়ে আসো। পার্সেলটা মোটামুটি ভাবে সরিয়ে রেখে রুম সার্ভিসে ফোন করে রণজয় বলল প্যাকেটটা সাবধানে নিয়ে বাইরে ফেলে দিতে। আর কোনো রকম কারো কাছ থেকে কিছু নেওয়ার আগে ওকে যেন একবার জিজ্ঞেস করে নেওয়া হয়। ফোনটা নামিয়ে রাখতেই সঙ্গে সঙ্গে ওর সেলফোনে একটা ফোন এলো। ফোনটা রিসিভ করতেই একটা খিকখিকে হাসি ভেসে এলো, আর তার সঙ্গে একটা গলা
ম্যানেজারজি, উপহারটা কেমন ছিল? পাহাড়ি বিছুয়ার খুব পিস, কাটলে বহুত দর্দ হয়। এখনো বলছি, সময় থাকতে আমার কথাটা শুনুন, আপনার জন্য ভালো হবে। না হলে কিন্তু এর চেয়েও খুব বড় কিছু ধামাকা আপনার জন্য অপেক্ষা করছে। আমার কথা না শুনলে আপনাকে পরে পস্তাতে হবে, কেমন? রণজয় কিছু বলার আগেই অপর প্রান্তে লাইনটা কেটে গেল। রণজয় সেই নাম্বারে কল ব্যাক করতেই ফোনটা কেটে যেতে লাগলো। রণজয় বুঝতে পারল ও ধীরে ধীরে ঠিক রাস্তাতেই এগোচ্ছে, নতুবা এমন একটা হুমকি ফোন আসতো না। পার্সেল কাণ্ড শেষ হতে বেশ সময় লাগলো, তাও প্রায় ঘন্টাখানেক। রণজয় ব্যাগ থেকে অধ্যাপকের ডায়েরিটা বের করলো, বারবার হিয়ালিটা পড়ে ভাবার চেষ্টা করলো। কাছেই পড়েছিল আজকের কেনা বইটা। ডায়েরিটা রেখে বইটার পাতা উল্টে দেখলো রণজয়। নরসিংহের মহিমা প্রচার করা রয়েছে, চন্দ্রবর্মণের সম্বন্ধে অনেক কথা লেখা রয়েছে। বইটা বন্ধ করে সরিয়ে রেখে আবার ধাঁধায় মনোনিবেশ করল। মাঝের দু লাইন ছিল তা, বা, পা, ত, পা এবং পা, প, রা। তা দিয়ে কি হতে পারে? আচ্ছা, ওই চটি বইটাতে লেখা আছে নরসিংহের পায়ের তলায় রয়েছে অনেক নিচে যাওয়ার গোপন পথ। তবে কি তা অর্থাৎ তার, বা অর্থাৎ বাম, পা অর্থাৎ পায়ের, ত অর্থাৎ তলায় এবং পা অর্থাৎ পাবে। অনেক নিচে যাওয়ার মানে পাতাল। বলা যেতে পারে ও। তবে রণজয় লাফিয়ে উঠল। তার বাম পায়ের তলায় পাবে পাতাল পথের রাস্তা। তাহলে পুরোটা একবার পড়লে হয়। উত্তরে আছে নরসিংহের মূর্তি, তার বাম পায়ের তলায় পাবে পাতাল পথের রাস্তা, সেখানে আছে চন্দ্রবর্মণের গুপ্তধন। উত্তেজনায় লাফিয়ে উঠল রণজয়। আর কি মিলিসের মতো ইউরেকা ইউরেকা বলে রাস্তা দিয়ে ছুটতে ইচ্ছে হলো ওর। আপাতত ইচ্ছেটা মনের মধ্যে দমন করে ও প্রীতিকে জড়িয়ে ধরে বলল, প্রীতি, পেয়েছি, বুঝতে পেরেছি সব। এবার হবে জবনিকা উত্তোলন। সুজিতকে ফোনে সব ব্যাপারটা জানালো রণজয়। সুজিত লালবাজারে পোস্টেড, আইজি পোস্টে রয়েছে। এইসব কাজে নামতে গেলে আইনের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। তারপরে এইসব ক্ষেত্রে ধর্মীয় ভাবমূর্তিকে খণ্ডন করার অপরাধে অনেক সমস্যা হতে পারে, কারণ সূত্র অনুযায়ী বিগ্রহের বাম পায়ের নিচ দিয়েই রাস্তাটা চলে গেছে। সুতরাং বিগ্রহের পায়ে হাত দিতে হবে। আর এইভাবে একজন বাইরের লোক হয়ে হঠাৎ করে বিগ্রহের গায়ে হাত দেওয়া বেশ কঠিন। বিগ্রহের গায়ে হাত দেন শুধুমাত্র পুরোহিত। সকাল সন্ধে বিগ্রহকে স্নান করিয়ে পুজো করেন সেই পুরোহিত। এইসব ব্যাপারে সুজিতকে জানাতে সুজিত বলল, আরে বাপরে, বিষ্ণু মন্দির রহস্য সমাধানের পর আবার নতুন রহস্য উদ্ধারে রণজয়? না, চাকরি ছেড়ে দিয়ে তোর এইসব অ্যাডভেঞ্চারের কথা বইতে লিখবো ভাবছি, বুঝলি? পাবলিক বেশ খাবে। আসল ঘটনার সঙ্গে চাট মশলার মতো দুই একটা খুন, তারপর উড়ো চিঠি, বিচিত্র দেখতে কয়েকটা মানুষ, কয়েকটা কুমফু ক্যারেটে ঢুকিয়ে দিতে হবে। হট কেকের মতো বাজারে হু হু করে বিক্রি হয়ে যাবে, কি বলিস? বলে একটু হাসলো সুজিত। তারপর বলল, শোন, তোর প্রচেষ্টা ভালো। ওই শিলালিপির রহস্য উদ্ধারের চেষ্টা কিন্তু অনেকেই করেছে, তবে ব্যর্থতার লিস্টটাও বেশ লম্বা। দেখ কি করতে পারিস। যদি সত্যি সত্যি চন্দ্রবর্মণের গুপ্তধন উদ্ধার হয়, তবে একটা বিরাট ব্যাপার হবে। হয়তো নতুন করে ইতিহাস লিখতে হতে পারে। আমি বাঁকুড়ার ওসিকে ফোন করে জানিয়ে দিচ্ছি, ওরা সবসময় তোকে প্রোটেকশন দেবে। তবে একটা কথা,
এটা একটা মূর্তির ব্যাপার তো, এখানকার অধিবাসীরা তাদের আরাধ্য দেবতার গায়ে হাত দেওয়ার ব্যাপারটা নাও মেনে নিতে পারে। সেক্ষেত্রে অন্য পথ নিতে হবে। মন্দির কর্তৃপক্ষকে বলে অন্তত 2 দিনের জন্য পুজো ইত্যাদি বন্ধ রাখতে হবে। ওটা তুই আমার উপর ছাড়, তবে এটা মনে রাখবি, ওই 2 দিনের মধ্যেই যা করার করতে হবে, এর চেয়ে বেশি সময় পাবি না, ঠিক আছে? বেস্ট অফ লাক। ফোনটা নামিয়ে রাখলো সুজিত। রণজয় ল্যাপটপ খুলে আবার মগ্ন হয়ে গেল। পরদিন খুব সকালে রণজয় উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। দেখা দেখি প্রীতিও। রণজয়ের পিঠের রুকস্যাকে প্রয়োজনীয় জিনিসপত্র। প্রীতিকে নিয়ে যাওয়ায় রণজয়ের খুব একটা ইচ্ছে ছিল না, কারণ ও যেখানে যাচ্ছে জায়গাটা বেশ বিপদসংকুল। তার চেয়েও বড় কথা, কি ঘটতে চলেছে তা কেউ জানে না। সেদিনে সেই বিচে পার্সেল করে দেওয়া, ডাইনিং হলে ওকে সারাক্ষণ নজরে রাখা, এইসব ওর মনে খচখচ করে কাঁটার মতন বিঁধছিল। ওর বারবার মনে হচ্ছিল ওর এই আবিষ্কারের নেশায় প্রীতির যেন না কোনো ক্ষতি হয়ে যায়। অনেকবার বোঝানোর পরও নাছোড় প্রীতি রণজয়ের কোনো কথাই না শুনে এক প্রকার জোর করেই রণজয়ের সঙ্গে যাবে বলে স্থির করেছে। তবে রণজয় বলে দিয়েছে, কখনো কোথাও কোনো বিপদের আঁচ পেলে তখনই ওকে ফিরে আসতে হবে। ওর কোনো আপত্তি শোনা হবে না। প্রীতি ওর এই শর্তে রাজি হয়েছে এবং যথারীতি বেরিয়ে পড়েছে। হোটেল থেকে বেরিয়ে ওরা হাঁটছে, এমন সময় প্রীতি বলল, ইস, ভুল হয়ে গেছে, মোবাইলটা ছেড়ে দিয়ে এসেছি বোধহয়। একটু দাঁড়াও তুমি, আমি এক্ষুনি আসছি। বলে প্রায় একরকম ছুটতে ছুটতে চলে গেল প্রীতি। প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পরও প্রীতির কোনো পাত্তা নেই। আশ্চর্য, কোথায় চলে গেল? মনে মনে বিরক্ত হলো রণজয়। ওর ফোনে ফোন করতেই রিং হয়ে হয়ে হঠাৎ ফোনটা কেটে গেল। আবার ফোন করতেই ফোনটা রিসিভ করলো অন্য কেউ। অপর প্রান্তে একটা ভারী গলার আওয়াজ। সেই হিন্দি বাংলা মিশানো কণ্ঠে বলে উঠল, আরে নমস্কার রণজয় বাবু, কেমন আছেন? আপনাকেই তো ফোন করতে যাচ্ছিলাম। আপনার ওয়াইফ এখন আমাদের কাছে। ওকে আস্ত এবং সুস্থ অবস্থায় যদি ফিরে পেতে চান, তবে চুপচাপ আমার কথা শুনুন। আপনার ওই পুলিশ বন্ধুকে বলুন মন্দির থেকে পাহারা সরিয়ে নিতে, এবং নরসিংহ মন্দিরের সামনে আমার লোক দাঁড়িয়ে থাকবে। ওকে নিয়েই সুড়ঙ্গের ভেতরে ঢুকবেন। তারপর চন্দ্র বর্মনের গুপ্তধনের হদিশ দিয়ে দিলেই আপনার খেল শেষ, আপনার ছুটি। আপনার ওয়াইফকে তখন আমরা ছেড়ে দেব, আর নয়তো আপনার ফুলের মতো সুন্দরী বউয়ের এমন অবস্থা করব যে স্বয়ং ভগবানও চিনতে পারবে না। রণজয় কোন রকমে বলে উঠল, ঠিক আছে, আমি আপনার কথা মতো কাজ করব, কিন্তু প্রীতির যেন কোনো ক্ষতি না হয়। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? বলতে বলতে ফোনটা কেটে গেল। রণজয় বুঝতে পারলো ওর মারাত্মক ভুল হয়ে গেছে। শত্রুকে এতটা হালকা ভাবে নেওয়া উচিত হয়নি। প্রথম দিনে ওই লোকটার বিরুদ্ধে স্টেপ নেওয়া উচিত ছিল। সুজিতকে বলে অন্তত। মাথার চুল মুঠো করে ধরল রণজয়। যা করতে হবে দ্রুত করতে হবে। ওর সিদ্ধান্তের উপর নির্ভর করছে প্রীতির জীবন কিংবা মরণ। ও তাড়াতাড়ি সুজিতকে ফোন করলো, বলল, হ্যালো সুজিত, একটা কথা। আসলে আমার মনে হয় আমাদের এ কাজে পা না বাড়ানোই ভালো। হয়তো ওখানে তেমন কিছু নেই। তুই এক কাজ কর, পুলিশ পাহারা সরিয়ে নে।
আর কাল থেকে মন্দির খোলার ব্যবস্থা কর। আমরাও কাল ফিরে যাচ্ছি কলকাতায়। সুজিত শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ঠিক আছে, আমি পুলিশ পাহারা সরিয়ে নিচ্ছি তাহলে। রণজয় কোন রকম একটা বাসে উঠল। বুকের ভেতর উথাল পাতাল শুরু হয়েছে। প্রীতির কিছু হলে সে যে নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবে না। ওকে এখানে আনাই উচিত হয়নি। দেশের বাড়ি রেখে এলেই ভালো হতো, তাতে হয়তো একটু রাগারাগি হতো, কিন্তু এইভাবে আজকে ওকে বিপদের সম্মুখীন হতে হতো না। শুশুনিয়া যেতে মিনিট 20 লাগলো। বাস থেকে নেমে মন্দিরের দিকে হাঁটা লাগালো সঙ্গে সঙ্গে রণজয়। মন্দির চত্বরে খুব একটা কেউ নেই। মন্দিরের সামনে বড় করে একটা ব্যানার লাগানো আছে। মন্দিরকে নতুন করে সাজসজ্জা করানোর জন্য 2 দিন মন্দির জনসাধারণের জন্য বন্ধ থাকবে। সম্ভবত এটা সুজিতের ব্যবস্থা। রণজয় মন্দিরের সামনে আসতেই মাটি ফুঁড়ে একজন উদয় হলো। ওকে চাপা খসখসে গলায় বলল, চলুন। রণজয় মন্দিরের ভেতরে ঢুকল। মন্দির বলতে পাথরে নরসিংহের মূর্তি খোদাই করা। কিছুটা দূরে গিয়ে একটা ঝর্ণা বয়ে গেছে। মূর্তিটি সত্যি অদ্ভুত আকৃতির। কাছ থেকে দেখে ভক্তির চেয়ে বেশ ভয় লাগে বেশি। পাশেই রয়েছে একটা বৃষ মূর্তি আর কিছু বৌদ্ধ স্তূপ। অন্য সময় হলে হয়তো আরো কিছুটা সময় ধরে দেখতো, কিন্তু এখন পরিস্থিতি অন্য। মাথায় 2 রকম চিন্তা ঘুরঘুর করছে। 1, প্রীতি কেমন আছে, ও 2, এত কষ্ট করে সে শত্রুপক্ষের কাছে মাথা নোয়াতে হলো। এখন এদের কবল থেকে বেরিয়ে আসবে কি করে? মূর্তির কাছে গিয়ে রণজয় প্রথমে নরসিংহের পায়ের দিকে লক্ষ্য করল। পাথরের দেবতা, কোনো ছিদ্র বা ওই জাতীয় কিছুই দেখা যাচ্ছে না। তবে অধ্যাপক যখন হেয়ারিটা লিখেছিলেন তখন 2য় লাইনের গায়ে অ্যান্টি ক্লকওয়াইজ তীর চিহ্ন এঁকে দিয়েছিলেন। সম্ভবত নরসিংহের বাম পাটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। রণজয় হাঁটু গেড়ে প্রাণপণে শক্তি দিয়ে নরসিংহের বাম পাটা ঘোরানোর চেষ্টা করল। মূর্তি এক তিলও নড়ল না। এমনিতেই মূর্তিটি বেশ বড়, তাকে সোজাভাবে ঠেলতেই দম বেরিয়ে যাবে। তার উপর এরকম ঘুরিয়ে ঠেলা আরো বেশি কঠিন। রণজয়ের সাথে সেই লোকটি যে এসেছিল সে চুপচাপ হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। রণজয়ের মনে মনে রাগ বিরক্তি দুটোই একসাথে হতে লাগলো। মনে রাগ মনে চেপে রেখে রণজয় জোর করে আর একবার মূর্তিটা চেপে ঘোরাতে লাগলো। অনেক ঠেলাঠেলির পর মূর্তিটা একটু সরে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল ভেতরে একটা সিঁড়ি আছে এবং তা বেশ অন্ধকার। রণজয় ব্যাগ থেকে ছোট্ট টর্চটা বের করে নিচের দিকে আলোটা ফোকাস করলো। ও দেখতে পেল ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে অনেক নিচে। এতদূর আলো যাচ্ছে না। তার উপর বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত গ্যাসও থাকতে পারে, পদে পদে মৃত্যু ভয়। তার মধ্যেই রণজয় আস্তে আস্তে ভেতরে ঢুকলো। পেছনে পেছনে সেই লোকটা। প্রায় 15 মিনিট যাওয়ার পর একটা সর্পিলো পথ শুরু হলো। ভীষণ সরু পথ, তার উপরে এত ছোট যে মাথা নিচু করে যেতে হচ্ছে। মাথা সোজা করার কোনো জায়গায় নেই। নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। এমন ভাবে প্রায় মিনিট 10 চলার পর রণজয়ের গায়ে এক ঝলক ঠান্ডা বাতাস লাগলো। কাছাকাছি কোনো জলাশয় আছে বলে মনে হলো ওর। ও টর্চটা ফোকাস করে দেখলো ওর পাশেই একটা পুকুর। ও অবাক হয়ে গেল। আশ্চর্য, এত নিচে একটা পুকুর! ভালো করে দেখে ও বুঝলো এটা প্রাকৃতিকভাবে তৈরি নয়। কেউ কোনো উদ্দেশ্যে এই জলাশয় তৈরি করেছেন। সম্ভবত এটি রাজা চন্দ্রবর্মনেরই তৈরি।
ও অবাক হয়ে গেল, এত কষ্ট করে এসে শেষমেশ কিছুই নেই। নিজেকে খুব হতাশ লাগলো ওর। পেছনের লোকটা এতক্ষণ চুপ ছিল, এবারে হিন্দিতে রণজয়কে গালাগাল দিতে লাগলো। রণজয় নাকি ওকে ঠকাচ্ছে, ভুল জায়গায় ইচ্ছে করে এনেছে। এভাবে কিন্তু সে ভুল করছে, ওর আর প্রীতির জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সেই ইত্যাদি আরো নানান বক্তব্য। অন্য সময় হলে রণজয় লোকটাকে একটা চড় মেরে থামিয়ে দিত, কিন্তু এখন পরিস্থিতি মাথা ঠান্ডা করার ইঙ্গিত দেয়। ও হাতের ব্যাগটা মাটিতে নামিয়ে রেখে জলাশয়টির কাছে গেল। ভালো করে দেখতে হবে, প্রফেসর পরিষ্কারভাবে লিখে গেছেন এখানেই রয়েছে গুপ্তধন। তাহলে তো এত ভুল হওয়ার কথা না। চারপাশ ভালো করে দেখলো রণজয়। ভালো করে দেখে ওর মনে হলো এই জল বেশ পরিষ্কার। কোনো বদ্ধ জায়গার জল হলে জল এতদিন নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি। তাছাড়া এই জলটা নির্দিষ্ট কোনো উৎস তো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর ও বুঝতে পারল সম্ভবত নিচে আর্টিজিও কূপ ধরনের কিছু আছে, যার উৎসমুখে জল জমা হয়ে এমন একটা জলাশয় সৃষ্টি হয়েছে। হঠাৎ ওর মনে হলো নিচের দিকে যেন কিছু একটা দ্বন্দ্বের সাথে বাঁধা রয়েছে। ও ভালো করে দেখে বুঝলো এই দণ্ডটির সাথে একটা মোটা চেন বাঁধা রয়েছে। রাজা চন্দ্রবর্মন হয়তো তার ধনভাণ্ডার মাটির নিচে পুঁতে দিতে চেয়েছিলেন, কিন্তু প্রাকৃতিকভাবেই জল উপরে উঠে একটা জলাশয় সৃষ্টি হয়েছে। রাজা তখন ওখানে একটা দণ্ড পুঁতে দিয়ে সিন্দুকটা ওখানে কৌশলে ফেলে রাখেন, আর তার সংকেত লিখে যান ওই শঙ্খলিপিতে। ও ঝুঁকে আস্তে আস্তে চেনটা টানতে লাগলো। বেশ ভারী কিছু যেন একটা বাঁধা রয়েছে চেনটার সাথে। টানতে বেশ কষ্ট হতে লাগলো ওর। অনেক টানাটানির পর বেশ বড় একটা সিন্দুক পাড়ের দিকে এলো। রণজয় হাঁপাচ্ছিল, বেশ কষ্ট হয়েছে কাজটা করতে। ও কাছের দিকে টেনে আনতেই ওর সঙ্গে লোকটি মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলে ওর সাথে হাত লাগালো। রণজয় কিছু বলল না, এই মুহূর্তে ও সাহায্য জরুরি। এতক্ষণে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে না থেকে কাজে হাত লাগিয়েছে, এটাই অনেক। বহু কষ্টে সিন্দুকটাকে টেনে তোলা হলো। পাড়ে আনতেই দেখা গেল বেশ ভারী সিন্দুক। এতদিন জলে থাকবার ফলে গায়ে কিছু শ্যাওলা পড়ে গেছে। তবে আশ্চর্যের বিষয়, সিন্দুকটার গায়ে শ্যাওলা পড়লেও এতটুকু মরচে পড়েনি। তখন বিজ্ঞান কতটাই না উন্নত ছিল, কত বড় গৌরবোজ্জ্বল অতীত ছিল আমাদের। সিন্দুকটা টেনে টেনে আনতে বেশ পরিশ্রম হয়েছে। ওরা দুজন হাঁপাতে লাগলো। রণজয় দেখলো সিন্দুকের মুখে বেশ বড় একটা তালা লাগানো রয়েছে, কিন্তু তালা ভাঙার তো কিছু নেই রণজয়ের কাছে। ওর সঙ্গে লোকটি পকেট থেকে কি যেন একটা বোতল বের করলো, সম্ভবত অ্যাসিড। ছিপি খুলে ঢেলে দিল তালার মুখে। সঙ্গে সঙ্গে তালা খুলে গেল। লোকটি লাফিয়ে উঠল, বেশ গায়ের জোরে সিন্দুকটা খুলে ধরল। রণজয় কাছে গিয়ে দেখল সিন্দুক ভর্তি সোনার গয়না, মোহর, বাসনপত্র এবং বেশ কয়েকটা অষ্টধাতুর মূর্তি রয়েছে। রাধাকৃষ্ণের যুগল মূর্তি, বুদ্ধ মূর্তি, আরো নানান কিছু। ও আরো ভালো করে দেখার জন্য ঝুঁকতেই বুঝতে পারল মাথার পিছনে ঠান্ডা রিভলভারের নল ঠেকিয়ে রয়েছে লোকটা। হিন্দিতেই বলল যে ওগুলো এখন সব ওর। ওদিকে তাকালেই রণজয়ের মাথার খুলি ফুটো করে দেবে। রণজয়কে বলল যে এইগুলো কারো নয়, এখন সব সরকারি সম্পত্তি,
লোকটা দাঁতে দাঁত পিষে একটা গালাগাল দিয়ে বলল, এখন তোর কাজ শেষ। এখন তুই চুপচাপ যেমন এসেছিলি ঠিক তেমনই চলে যা, চুপচাপ যা। রণজয় বলল, কিন্তু কিন্তু প্রীতি, সে কেমন আছে? কখন ছাড়বে তোমরা ওকে? লোকটা বলল, নিজে বেঁচে ফিরছিস, এটাই অনেক। রণজয়ের এবার ধৈর্যের বাঁধ ভাঙল। এতক্ষণ অনেক সহ্য করেছে সে, আর নয়। লোকটি একটু অন্যমনস্ক হতেই ক্যারাটের প্যাঁচে ওকে শুয়ে দিয়ে একেবারে ওর বুকের ওপর চেপে বসে গলা চেপে ধরল রণজয়। রিভলভার লোকটার হাত থেকে কেড়ে নিয়ে সোজা ওর কপালে ধরে বলল, তোর সর্দারকে ফোন করে বল, প্রীতির কিছু হলে তুই এখানেই খতম হয়ে যাবি। প্রীতিকে যেন সুস্থ অক্ষত অবস্থায় হোটেলে দিয়ে আসে তোর দলের লোক। এর যদি নড়চড় হয়, তোকে সোজা ওপরে পাঠিয়ে দেবো। লোকটার গায়ে বেশ জোর, কিন্তু তা হলে কি হবে? রণজয়ের লম্বা চওড়া ব্যায়ামপুষ্ট শরীরের জোরের কাছে সে নিতান্তই শিশু। ওর হাত থেকে মোবাইল নিয়ে ফোন করতে যাবে এই সময় সামনে থেকে খুব পরিচিত গলায় একটা আওয়াজ ভেসে এলো। সুজিতের গলা। সুজিত বলে উঠল, আর কাউকে ফোন করতে হবে না, ওর সর্দার এখন থানায় বসে মামা বাড়ির আদর খাচ্ছে। উঠে আয় রণজয়, ওর দিকে অনেকগুলো রিভলভার তাক করা আছে। ও এতটুকু বেগরবাই করলে সঙ্গে সঙ্গে উড়িয়ে দেওয়ার অর্ডার আছে। কিছুক্ষণের মধ্যেই লোকটিকে নিয়ে বেরোনো হলো সুড়ঙ্গের মধ্যে দিয়ে। লোকটিকে নিয়ে গিয়ে সোজা পুলিশ ভ্যানে তুলে সোজা থানা নিয়ে গেল বাঁকুড়া পুলিশ। জানা গেল লোকটির নাম আলী। আর্কিওলজিস্ট টিম ওখানে তাদের কাজ শুরু করে দিয়েছে। তার ওই সিন্ধুক ওখান থেকে আনার আগে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখবে, তারপর ভারত সরকারের দপ্তরে তা জমা পড়বে। সুজিতের সঙ্গে রণজয় হোটেলে ফিরতে ফিরতে জিজ্ঞেস করলো, প্রীতি? ওকে থামিয়ে দিয়ে সুজিত বলল, প্রীতি ভালো আছে। আলীর সর্দার আসুনিচির কাছ থেকে ওকে উদ্ধার করে আনা হয়েছে। বুঝলি, এটা একটা বিরাট চক্র। এদেশের সব অ্যান্টিক চড়া দামে বিদেশের বাজারে বিক্রি করে। ফোনে রণজয়ের কথা শুনে সুজিতের সন্দেহ হয়েছিল যে রণজয় গতকাল এত জোরের সাথে বলছিল যে চন্দ্রবর্মনের গুপ্তধন রয়েছে এবং সে সেটা উদ্ধার করবে। হঠাৎ এমন কি হলো যে এখন পিছিয়ে যাচ্ছে? ওর কথা মতো সুজিত পুলিশকে সাময়িকভাবে সরিয়ে দেয়, নিজে সব কাজ ছেড়ে এমার্জেন্সি বাঁকুড়াতে আসে। সামনে থেকে সরে গেলে কি হবে? সাদা পোশাকের পুলিশ সব সময় রণজয়কে নজরে রেখেছিল। যেই ওরা সুড়ঙ্গের ভেতরে ঢুকে যায়, সব খবর পৌঁছে যায় সুজিতের কাছে। বাঁকুড়া পুলিশকে আগেই বলেছিল, তাই ওসি তার দলবল নিয়ে হাজির হয় ওই ঘটনাস্থলে। মিনিট 15-র মধ্যে রণজয়রা হোটেলে পৌঁছে গেল। দরজা খুলল প্রীতি। ওকে দেখে জড়িয়ে ধরল রণজয়, বলল, তুমি ঠিক আছো তো? একদম। রণজয়কে হোটেলের রুম পর্যন্ত পৌঁছে দিয়ে সুজিত ফিরে যাচ্ছিল। রণজয় ওকে ডেকে বলল, সুজিত শোন, এখন 2টো বাজে। তোর তো এসব চক্করে পড়ে লাঞ্চ হয়নি বলে মনে হচ্ছে। এক কাজ কর, তুই আমাদের সঙ্গে লাঞ্চ করে তারপর ফিরিস। ঘন্টাখানেক পর লাঞ্চটা বেশ জবরদস্ত হয়ে গেছে। মাটন, চিংড়ি, কাতলা সব ছিল। খেয়ে দিয়ে ওদের রুমে বসে সুজিত একটা সিগারেট ধরালো। একটা লম্বা শুক টান দিয়ে ছাইটা ছাইদানিতে ফেলে বলল, রণ, এবার একবার গোড়া থেকে বলতো। ঘটনার শেষটা আমি জানতে পারলেও প্রথম থেকে কিছুই জানি না প্রায়। তুই ছাড়া ছাড়া বলেছিলি, আজ তোর মুখ থেকে পুরোটা শুনবো।
রণজয় নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলা শুরু করলো। রাজা চন্দ্রবর্মন ছিলেন বিষ্ণু ভক্ত, তা সত্ত্বেও তিনি ছিলেন সর্বধর্ম সহিষ্ণু। জীবনের শেষ দিকে তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহী হয়ে পড়েন। তিনি ভগবান বিষ্ণুর নামে ভূদান করেছিলেন, তার উল্লেখ আমরা এই শিলালিপির প্রথম ও দ্বিতীয় অংশে পেয়েছি। শেষের অংশটিতে এই গুপ্তধনের কথা লেখা রয়েছে। আমার ধারণা তিনি ছাড়াও এই সম্পদের কথা জানতেন রণপোচে নামে এক বৌদ্ধ ভিক্ষু। চন্দ্রবর্মন হয়তো রণপোচের সাহায্য নিয়ে তার শেষ জীবনে কোনো বুদ্ধ মঠ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত তার রাজ্য আক্রমণ করেন। তিনি খুব তাড়াতাড়ি তার কিছু সঞ্চিত সম্পদ এনে এখানে লুকিয়ে রাখেন এবং সংকেত হিসেবে তান্ত্রিক শঙ্খলিপির সাহায্য নেন। হয়তো ইচ্ছে ছিল যুদ্ধে বিজয়ী হতে পারলে এই ধন সম্পদ ব্যবহার করে বৌদ্ধ মঠ করে তুলবেন, কিন্তু তার এই ইচ্ছে অপূর্ণই থেকে যায়। যুদ্ধে পরাজিত হয়ে সমুদ্রগুপ্তের হাতে বন্দী হন তিনি। এরপর কি হয়েছিল, অথবা চন্দ্রবর্মনের কোনো উত্তরাধিকারী ছিল কিনা, বা থাকলেও তাদের কি নাম, সে সম্বন্ধে ইতিহাস নীরব। তবে আরেকটা ঘটনা আছে এই ঘটনার মধ্যে। রণপোচে ছিলেন একজন সর্বত্যাগী বৌদ্ধ ভিক্ষু। আমার মনে হয় তার কাছ থেকে চন্দ্রবর্মনের এই গুপ্ত ভাণ্ডারের হদিশ পেয়েছিল আর একজন বৌদ্ধ ভিক্ষু, লবসং গাৎসো। বৌদ্ধ ভিক্ষু হলে কি হবে, এনার মন ছিল লোভ ও পাপে পরিপূর্ণ। তিনি চন্দ্রবর্মনের গুপ্তধনের কথা বলে দেন আরো কয়েকজন বৌদ্ধ ভিক্ষুকে এবং সাথে একটা গুপ্ত সমিতি গঠন করেন। সর্বত্যাগী নির্লোভ ভিক্ষুদের মনে বুনে দেন লোভের জাল। তারা চেষ্টা করলেন ওই লুকোনো গুপ্তধন খুঁজে বার করবার, কিন্তু রণপোচের মুখ থেকে গুপ্তধনের সংবাদ বের করলেও লবসং গুপ্তধনের ঠিকানাটা বের করতে পারেননি। রাগে লবসং রণপোচকে হত্যা করেন। অনেক খোঁজাখুঁজি করেও প্রায় ব্যর্থ লবসং একদিন ফন্দি বের করলেন। তিনি তার গুপ্ত সমিতিকে আদেশ করলেন এরকম আরো কয়েকটি গুপ্ত সমিতি গঠন করবার জন্য। তাদের প্রত্যেকেরই লক্ষ্য হবে ওই গুপ্তধন উদ্ধার। এভাবেই চলে আসছিল। সেই গুপ্ত দলের সদস্য হলো আজকের এই ষড়যন্ত্রের মাথা আসনিচি। এই গুপ্ত দলের সদস্য হওয়ায় অনেক বিদ্যেই জানা ছিল। অধ্যাপক প্রমোদ রঞ্জন দে যে এই শঙ্খলিপি পাঠোদ্ধার করে জানতে পেরেছিলেন যে গুপ্তধন কোথায় আছে, সেটা বুঝতেই পেরেছিল এই আসনিচি। কৌশলে অধ্যাপকের ডায়েরি থেকে ধাঁধাটা চুরি করবার পর অধ্যাপককে হত্যা করে আসনি। সম্ভবত যেই হোটেলে অধ্যাপক ছিলেন তাদের সূত্রেই আসনি পুরোটা জানতে পারে। তারপর ট্রেনে অধ্যাপককে ধাওয়া করে এক অমোঘ বিদ্যা প্রয়োগ করে তাকে হত্যা করে। ভেবেছিল অধ্যাপকের ধাঁধা থেকেই হয়তো ওরা গুপ্তধনের হদিশ পেয়ে যাবে, কিন্তু বিধিবাম ধাঁধাটার মানে উদ্ধার করতে পারেনি আসনি। এরপর তো আমায় খোলাখুলি প্রস্তাব দেয়, আধা আধি বকরার কথা বলে।